কি হয়েছে ফারহা, কাঁদছো কেন? পিছনে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদু স্বরে বলে। কি হয়েছে মাইরা? মায়রা ঢোক গিলল। ফারা শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখনই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে। তুই কখন আসলি? ইরফান বাইরে বেরুতে বেরুতে বলে। কিছুক্ষণ আগে। ফারা শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ফারার পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে। আরে ওকে। মায়রা নাক টেনে বলে। আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মায়রা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে। সরি বাটফুলার, আই নো তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করতে নিয়ে যাব, বাট আই এম সরি লিটল গার্ল। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে। নিয়তি বলে একটা কথা আছে জানেন শিশুওয়ালা? আসলে সামিয়া আপু হায়াত এই পর্যন্তই ছিল। সামিয়া আপুর নিয়তি এমনটাই ছিল। তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক, তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রা নাক টেনে বলে। সামিয়া আপু শুধু ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শিশুওয়ালা। আপনি জানেন সামিয়া আপু শুধু ভাইয়ার জন্য আর কাউকে বিয়েও করেনি, এমনকি অনেকগুলো বিয়ে ভেঙেও দিয়েছিল সে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অতঃপর বলে। তুমি কিভাবে জানলে? মায়রা সেদিন সামিয়ার কাজিনের শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাকে ভালোবাসে। নিজেই কত স্ট্রাগল করেছে তারা, ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার। মায়রা ইরফানের বুকে মাথা রেখে বলে। নামাজের পর আপুকে কবর দিবে, আপনি জানাজায় যাবেন শিশুওয়ালা প্লিজ। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদু স্বরে বলে। যাবো বাটফুলার, আর কাঁদবে না, ওকে? ফারা ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারার দিকে। কি হয়েছে তার পাখিটা? সে তো ভালো হাসি খুশি বউকে বাড়িতে রেখে গেল, বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাকে আগলে নিয়ে বলে। এই ফারহা পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি এই জন্য কাঁদছো? ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে। আমিও আমার ফারহা পাখিকে অনেক ভালোবাসি তো। এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে। ফারা নিজেকে সামলে আবারও বলে। তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না। শুদ্ধ ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো, এরপর মৃদু হেসে বলে। আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি জানো ফারহা। কারণ আমি জানতাম আমি তোমার বাবার স্টেটাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে। ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল, আমি খারাপ ছিলাম ঠিক তাও না। কিন্তু থাকে না প্রতিটা মানুষের একটা লিমিটেশন। আমারও লিমিটেশন ছিল, আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফের রাতে কখনো 5 ঘন্টাও ঘুমাইনি। প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানের বাইক রাইডে যেত, আমি ম্যাচে থেকে যেতাম। পড়তাম। না পড়লে ফারহা পাখিকে কিভাবে পেতাম বলো তো? কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কথাগুলো বলে আবারও থামলো, এরপর ফারাকে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে। ফাইজ আমার বিজনেসের সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটি লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেয়া তার শর্ত ছিল, আমি এস্টাবলিশড হতে না পারলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হবে। ফারা অবাক হয়ে তাকায় এই শুদ্ধের দিকে। শুদ্ধ গায়ে শার্ট খুলে রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে। ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক, আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনো নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি। কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়, অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারহা পাখি, তাই তোমাকে ভালোবাসার কোয়েশ্চেন আর কখনো এভাবে করবে না, আমি কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারার দিকে চেয়ে মৃদু হাসলো, এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলল। স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন।
ফারা কিছু বলল না। অবাক হয়ে শুদ্ধকে শুধু দেখলো। পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, আর ঘন্টাখানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে এসব ঠিক করতে বাংলাদেশে এসেছিল, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ার আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বাম দিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হলো না। গতকাল সে অন্তরাকে কল করেছিল। অনেকদিন পর অন্তরার সেই আগের নাম্বার খোলা পেয়ে কল করেছিল, টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে। অন্তরায় গিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়, টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়, অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। দুজনেই কিছুটা বিব্রত বোধ করে। তাদের লাস্ট দেখা ছিল নাসিম অন্তরাকে বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছিল। নাসিম গলা ঝেড়ে বলে, থাপ্পড়ের জন্য সরি বলবো না, ওটা তোর প্রাপ্য ছিল, কাজটা ঠিক করিসনি। বারবি ডল মারা যেতে পারতো, যেখানে তোর ক্রেডিট 50% থাকতো। আর বারবি ডলের কিছু হলে ইরফান সত্যি পাগল হয়ে রাস্তায় ঘুরতো। তুই বারবি ডলের কথা না ভাবলেও আমাদের ফ্রেন্ড ইরফানের কথাটা একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু স্বরে বলে, আমি তো তোদের কাছে অনেক খারাপ মেয়ে, তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে। খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ হতে কতজন পারে? আমি না হয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবেই থাকলাম। পিছনের কারণটা যখন ভালোবাসা, তখন এই খারাপ হওয়া অবধিটুকুও আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই ওর কথা ভাবিস কেন? নাসিম হাসলো, প্যান্টের পকেটে হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার, তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের, তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটু চিনিস না। ইরফান বারবি ডলের পিছে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না, তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়াই। কানেকশনটা বুঝতে হবে। শুদ্ধ পেছন থেকে বলে, আরে এটা অন্তরা নাকি? কোন গুহা থেকে বেরোলি? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে। কেমন আছিস? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারহা ওর সেকেন্ড শাশুড়ি ছাড়া ভালো নেই। আমার একটাই বউ, আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা? এই তো আছে। হারিয়েছিলি কোথায়? তা ওর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা আধ মরা হয়ে গেল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম, ওখানেই ছিলাম। আর নুসরাতের বিয়ে হয়েছে, অস্ট্রেলিয়ায় থাকে। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, আয় হায়, আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলি? বউটা তো তাদের দু বোনকে দিয়ে বাথরুমের কমোড পরিষ্কার করাবে রে। বাংলাদেশে বিয়ে দিলে হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধুইতো। শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে, তুই আর ভালো হইলি না ভাই। নুসরাত আর কয়েকদিন পর বাংলাদেশে আসলে আমি ফারহার সাথে কন্ট্যাক্ট করব। শুদ্ধ হাসলো। অন্তরার ফোনে কল আসে, সে একটু সাইডের দিকে যায়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে শুধু সামিয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানে না সামিয়া মারা গিয়েছে? ভাবনা অনুযায়ী বলে, তোদের গ্রামে গতকাল একজন মারা গিয়েছে জানিস? শুদ্ধ তার ফোনে ফারাকে মেসেজ পাঠাতে টাইপ করে। আর 20 মিনিট পর আসছি পাখি, ওয়েট। টাইপ করতে করতে শুদ্ধ বলে, হ্যাঁ, কয়েকজন মারা গিয়েছে শুনেছে। তুই আমার গ্রামের মৃত্যুর হার বের করবি নাকি? নাসিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ হেসে বলে, এই বউটা মারাত্মক জ্বালায়, বাট বহুত ভালো পাখি আমার। নাসিম আবারও বলে। তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ ফোন পকেটে রাখলো। নাসিমের কথায় সে ভাবুক হলো। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে, হ্যাঁ মনে আছে। নামটা কি যেন ছিল? সবাজ ছ দিয়ে নাম ছিল মেবি, ঠিক মনে পড়ছে না। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেললো শব্দ করে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, হাসছিস কেন? আর হঠাৎ তার কথা আজ করলি কেন? নাসিম মৃদু হেসে বলে, এমনি, তোর জন্য ফারা অপেক্ষা করছে, যা। শুদ্ধ নাসিমকে জড়িয়ে ধরে বলে। সাবধানে যাস। নাসিম শুদ্ধকে জড়িয়ে বলল, মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে যাস ভাই। শুদ্ধ নাসিমকে ছেড়ে বলে, তুই তো শালা ব্রিটিশ হয়ে গেলি। ব্রিটিশদের আমার অত পছন্দ নয়। দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে। আমি বাংলাদেশি পোলা, একটা ব্যাপার আছে না? নাসিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে। আল্লাহ চাইলে আবার দেখা হবে, দোয়া করিস। শুদ্ধ আবারও নাসিমকে জড়িয়ে পিঠে দুটো থাপ্পড় দিয়ে আবারও নাসিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে, যা, দোয়া করে দিলাম। তোর কপালে একটা দজ্জাল বউ জুটুক, আর তোকে উঠতে বসতে লাথাবে আর বলবে, এই নাসিমা খালা,
আমারে ভালোবাসছিস কি না বল? শুদ্ধর কথা বলার ধরনে নাসিম শব্দ করে হাসলো। শুদ্ধর কাঁধে থাপ্পড় মেরে বলে, দেখ ভাই, আমি সুস্থ সবল এক ছেলে, খালা বলবি না একদম, সহ্য হয় না। শুদ্ধ দাঁত কেলিয়ে হাসলো, এরপর মৃদু হেসে বলে। এবার নিজের জীবনটা গুছিয়ে নে। নাসিম মলিন হেসে বলে। মায়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না। শুদ্ধ মৃদু হেসে বলে। চেষ্টা করবি বলছিস, এটাই অনেক। নাসিম চোখ বুজে বলে, অসম্ভব ভাই। আচ্ছা এসব বাদ দে, ইরফান কোথায় রে? আমার সাথে দেখা করবে না তাই না? শুদ্ধ মাথা নেড়ে বলে। জানি না, সাবধানে যা। পর তার বাইকের দিকে এগিয়ে যায় শুদ্ধ। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে, হেই মেরিমা, বাসায় আসিস। আমার বউ সেই রাধে, কিন্তু আমি তোর ছেঁড়াবেড়া রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুইয়ে আসবি, বুঝলি? শুদ্ধর কথায় অন্তরা চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। নাসিম মৃদু হাসলো, শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ জানতেই পারল না সামিয়ার কথাটা। নাসিম তার পকেট থেকে সামিয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকালো, এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎই ডাকলো। শুদ্ধ। শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে। বল। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে। কিছু না, যা। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আবার আসিস। বুঝছি আমার সুখে তুই মারাত্মক কষ্টিত। হয় হয়, আমার ডিমান্ড এমনই। নাসিম কিছু বলল না। শুদ্ধ হাত দিয়ে বাই বলে বাইক স্টার্ট দেয়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে সামিয়ার চিঠিটা পকেটে রেখে দিল। কি দরকার চিঠিটা শুদ্ধকে দেওয়া? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা, ফারাকে পেতে ছেলেটা নিজেই কত কষ্ট করেছে, কষ্ট পেয়েছে, এখন ভালো আছে। সেখানে সামিয়ার এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাসিমের সত্যিই খারাপ লাগলো, যে মেয়েটা শুদ্ধর জন্য এত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিছু জানে না, এমনকি নামটা পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু তাতে কি, এখানে তো শুদ্ধের দোষ নেই, বরং সে এক জীবনে ফারাকে ভালোবেসে কত কষ্ট করেছে সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড, স্পেশালি সে আর ইরফান। ফাইজ এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টার ছিল বলা যায়, তবে শুদ্ধ ফাইজের দিকে কখনো আঙ্গুল তুলতে দেয়নি, সবসময়ই বলতো। ফাইজ একজন ভাই, ও ঠিক আছে। আমি ঠিক আমার ফারহাকে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনবো। তোরা শুধু দোয়া করিস। শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে কষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছেও তেমন। কিন্তু সে আর সামিয়ার নিয়তি এরকমই ছিল। নাসিম মলিন হেসে বিড়বিড় করে। তুমি আর আমি বানে ভেসে আসা অপ্রয়োজনীয় খড়কুটোর মতো সামিয়া, যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্তি পেয়ে গেলে, কিন্তু আমি পেলাম না মুক্তি। ইরফান মায়রাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায় নাসিম আবারও বিদেশে চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট 10-এর মাঝে এয়ারপোর্টের এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে। এখান থেকে বের হবে না, ওকে? মায়রা মাথা নাড়িয়ে বলে। আচ্ছা। ইরফান দুহাতের মাঝে মায়রার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে। বের হবে না এখান থেকে। তুমি গাড়ি থেকে বের হলে আমি ভীষণ রেখে যাবো, বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। মায়রা মৃদু হেসে বলে। বের হবো না সত্যি। আপনি এত ভয় পান কেন? ইরফান মায়রার মুখে দৃষ্টি বুলিয়ে মৃদু স্বরে বলে। তোমাকে হার্ট করতে ভয় পাই বাটফ্লার। মায়রা কপাল চাপড়ে বলে। আপনি তবে হার্ট করেন না। ইরফান চোখ ছোট করে বলে। করে ফেলি? কথাটা বলে মায়রাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে। বাইরে বেরোলে পা কেটে গলায় ঝুলিয়ে দেবো। মায়রা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। গ্লাস দিয়ে দৃষ্টি বাইরে দিলে খানিকটা দূরে নাসিমকে দেখতে পায়। ইরফান সেদিকে এগোচ্ছে। মায়রা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো নাসিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কি নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো। নাসিম উল্টো ঘুরে দু পায়ে গেলে পেছন থেকে ইরফানের কণ্ঠ নাসিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে। ইরফান, তুই? ইরফান এগিয়ে এসে বলে। তুই এত সেলফিশ কেন রে নাসিম? ইরফানের গলায় জোর নেই। নাসিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাসিমের কাছে ধাক্কা দিয়ে বলে। সেলফিশ? আমার ফ্রেন্ড হয়েছিলে কেন? আনসার মি। নাসিম ঢোক গিলল। ইরফান হঠাৎই রেগে নাসিমের কলার ধরে বলে। ফুল 1 ইয়ার আমাকে নিজের খোঁজ দিসনি, আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস। এই এত সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল? আমি রাগ করেছি, তুই ভাঙতে যাবি না। স্টেন্স। নাসিম অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, মৃদু স্বরে বলে। তোর সামনে গেলে তুই খুন করবি বললি। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। হ্যাঁ তো, খুন হবি। নাসিম চোখ বড় বড় করে তাকায়, না চাইতেও হেসে ফেলল। ইরফান রেগে তাকায়। নাসিম নিজেকে সামলে বলে। সরি, মিস্টেক। ইরফান নাসিমের কলার ছেড়ে বলে। যেখানে যাচ্ছিলি যা, আর একবার যদি তোকে আমার আশেপাশে দেখছি, তোকে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো।
নাসিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাসিমকে নিজের থেকে ছাড়াতে চাইলে নাসিম ছাড়লো না, ভারী গলায় বলে। তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফোঁস করে শ্বাস ফেললো, কিছু বলল না, ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো, মৃদুস্বরে বলে। কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভ্রু কুঁচকে বলে। আসতেই হবে। ইরফান গম্ভীর গলায় বলে। হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেসে গেছিস, মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে। নাসিম হাসলো, অতঃপর বলে। হেডমাস্টারের রাগ না পড়লে সত্যি আর আসতাম না, কিন্তু এখন আসবো। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসলো। এই শব্দ বললে ইরফান রেগে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেট মোটা হেডমাস্টার বলে ডাকতো। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিলে তো রাখবেই। ইরফান গম্ভীর গলায় বলে। ফালতু বকবক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে। ওকে, তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস। ইরফান ছোট করে বলে। হুম। নাসিম হাত ঘড়িতে সময় দেখে বলে। টাইম নেই, যাচ্ছি তাহলে। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পেছন থেকে বলে। তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে। মরে গেলে ভালো হয়। কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখলো। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়রা আর সামিয়া, এই দুজনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যাদের সমাপ্তি বাংলাদেশের মাটিতে। কিছু দূরেই নাসিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে। কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে মৃদুস্বরে বলে। আল্লাহ চাইলেই বারবি ডলকে আমার নামে লেখাতে পারতো, তাই না মা? নাসিমের মা ছেলের কথায় বিষাদের চোখে চেয়ে থাকলো। নাসিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে। অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখলো। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রাকে বেরিয়ে আসতে বললে মায়রা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে। ইরফান মায়রাকে আগলে নিয়ে উল্টো পথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, বিড়বিড় করে। ইরফান, তোমার একটুখানি ভালোবাসাও কখনো আমার কপালে জোটেনি, তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম। এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান রয়েছে, এই অনেক। সময় বহমান। চোখের পলকে প্রায় 2 সপ্তাহ পেরিয়েছে। মায়রা টেবিলে বই পড়ছিল। ইরফান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মায়রা একটু পরপর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে। যে কোনো একটা কর, পর নয়তো আমাকে দেখ। মায়রা থতমত খেয়ে সোজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে। আপনাকে দেখতে আমার বইই গেছে। আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদমই পছন্দ নয়। ইরফান ল্যাপটপ রেখে মায়রার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে। ও আইসি, তুমি যে টেরা, এটা আমাকে আগে বলুনি কেন? নেক্সট ডে ডক্টর দেখে আনবো, ডোন্ট ওয়ারি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ লোক সে, তার স্বামীকেই তো একটুখানি দেখছে, তাতে এই লোকটা তাকে কেমন টেরাফেরা বানিয়ে দিচ্ছে। মায়রা মুখ ফুলিয়ে বলে। আপনাকে আমি ছাড়বো না। ইরফান মায়রার সাথে চেপে দাঁড়িয়ে বলে। ওকে, ইউ ক্যান। মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছু বলবে না। বললে এই লোকটা অসভ্য মার্কা কথাবার্তা শুরু করে দেয়। মায়রার কিছু একটা মনে পড়তে ইরফানের দিকে এগিয়ে এসে বলে। একটা কথার উত্তর দিন তো, একদম সত্যি সত্যি দিবেন। ইরফান ভ্রু কুচকে বলে। বলো। মায়রা কোমরে হাত রেখে বলে। আমার ভাই মানে লাবিবের বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, এর কারণ কি বলুন তো? ইরফান ভাবলেশীনভাবে বলে। তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলাম, দেন তার বাবা ঠিক হয়ে গেছে। ইরফানের কথা শুনে মায়রা বিস্ময় চোখে তাকায়, অবাক হয়ে বলে। মানে? ইরফান মায়রার দিকে চেয়ে বলে। লাবিবকে দুনিয়া থেকে আউট করতে চেয়েছিলাম। মায়রা চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজে কথাটা বলে দিল। মায়রার আপন কে আছে? ওই একটা ছোট্ট ভাই আর তার সৎমা। এই লোকটা এমন কেন? মায়রা ভাঙা গলায় বলে। আপনি আমার ভাইকে কি করে মারতে চেয়েছিলেন? ইরফান ভ্রু কুচকে বলে। লাবিবের বাবার বোঝা উচিত ছিল। লাবিব যেমন তার ছেলে, তুমিও কারো মেয়ে। একটু থেমে আবারও বলে। ওই লোকটা আমার বাটফ্লাইকে খেতে দিত না, খাবার প্লেট ছুটি ফেলতো তোমার সামনে থেকে। তাকে আমি কোনো পানিশমেন্ট দেইনি। মায়রা সেই দিনগুলোর কথা মনে পড়ে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে। খাওয়াই কি সব নাকি? আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত। এটুকু বলে হঠাৎই মায়রা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে। আপনি একটা অমানুষ। আমার ভাইকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন না? আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয় না? ইরফান রেগে বলে। নো। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, রেগে বলে। লাবিবের বাবার করা অত্যাচার আপনার চোখে পড়লো, আর আপনি যে আমায় দিনের পর দিন থাপ্পড় মেরেছেন সেসব ভুলে গিয়েছেন আপনি? আপনি আসলেই স্বার্থপর লোক।
কথাগুলো বলতে বলতে মায়রার দু চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মায়রার দিকে তাকায়, ঢোক গিলে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়ায়। দু হাতে মায়রার চোখের পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, তোমাকে আঘাত করার প্রতিটি মানুষ পানিশমেন্ট পাবে, বাট ফ্লোর সে আমি হলেও একটু টাইম দেবো আমাকে। কথাটুকু বলে মায়রার মাথা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মৃদু স্বরে বলে। লাবিবের বাবাকে জাস্ট ভয় দেখিয়েছিলাম। মায়রা পিটপিট করে ইরফানকে দেখে ঢোক গিলল। সে রেগে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মায়রার পাশে শুয়ে মায়রাকে টেনে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মেনে নিছি, বাট ফ্লোর আমাকে কখনো বুঝবে না। ইরফানের কথাটা শুনে মায়রার ভীষণ খারাপ লাগলো। সে তো জানে ইরফান কেমন, তবুও কেন ইরফানকে উল্টাপাল্টা বলে দিল। মায়রার চোখ জোড়া ভিজে ওঠে। মায়রা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে, শেষরাজ। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে মৃদুস্বরে বলে। মায়রা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, আপনি সেলফিশ নন, আপনি অমানুষ নন। আমি রেগে বলে ফেলেছিলাম, আসলে লাবিবকে অনেক ভালোবাসি, তাই আপনার মুখে ওরকম কথা শুনে রেগে গিয়েছিলাম আমি। সরি শিশুওয়ালা। ইরফান মায়রার মাথা তুলে মায়রার দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মায়রার মুখে একটু একটু আলো এসে পড়ে। ইরফান মায়রার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, চোখের পানি জমিয়ে রেখো, ফিউচারে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলবে নাকি? মায়রা বোকা চোখে চেয়ে বলে। কেন? ইরফান মায়রার গলা থেকে ওড়না সরিয়ে পাশে রাখলো। এরপর মায়রার গলার ভাঁজে হাত দিয়ে মৃদুস্বরে বলে, ভার্সিটিতে উঠলে বোঝাবো। মায়রা তবু বুঝলো না। মায়রা মুখ ফুলিয়ে বলে, আপনি আমায় কাঁদাবেন কেন? আমি না আপনার বউ? বউদের হাসাতে হয়, জানেন না আপনি? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব বোঝাবো, জাস্ট আমাকে হার্ট করার সময় বলে যাও। হোয়াই হাজবেন্ডদের হার্ট করতে নেই, জানো না? মায়রা মিনমিন করে বলে, সরি, আসলে আপনার রাগ তো কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ওই রাগগুলো আমার ভেতর ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হলো বলুন? ইরফান চোখ মুখ কুচকে বলে। স্টুপিড। মায়রা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটিমিটি হাসলো। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ভালোবাসি শেষরাজ। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়রা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বাঁ হাতে মায়রার কপালে হাত রেখে ঠেলে বলে, স্টুপিড কি করছো? মায়রা ইরফানের কান ছেড়ে মুখ বাঁকালো। তেরা লোক একটা, কখনো তাকে ভালোবাসি তো বলেই না। সে বললেও অ্যান্সার দেয় না। দু হাতে ইরফানের গলায় জড়িয়ে ধরে চোখ বুঝলো। ইরফান কানের আগায় হাত বুলালো। বাদর তো কামড়ায় না। এই স্টুপিড বউটা বাদরের সাথে ইঁদুরও। মায়রা কলেজ থেকে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান সাবান নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আর চোখে মায়রার ফুলিয়ে রাখা মুখ দেখে একটু চিন্তিত হলো। অফিস যাওয়ার জন্য গায়ে ব্লেজার সহ ফর্মাল ড্রেসে নিজেকে রেডি করে মায়রার সামনে গিয়ে দাঁড়ালে মায়রা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন? কি প্রবলেম তোমার? মায়রা তাকালো না ইরফানের দিকে। ইরফান মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে মায়রার মুখ তার দু হাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে? আমার সাথে কেন কথা বলছো না স্টুপিড? মায়রা আরো মুখ ফুলায়। ইরফান বুঝতে পারছে না সে আসলে করেছেটা কি। মায়রা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন অসহায় লাগলো। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন পাগল পাগল লাগে। ইরফান আবেগী স্বরে ডাকে, বউ। মায়রা সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, আমি কি করেছি বউ? মায়রার কেমন অদ্ভুত অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দু হাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে, আপনার অফিসের জন্য আপনি শুধু আমায় ভুলে যান। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদু হেসে বলে, বলে যাই না, কি চাই তোমার বলো। তোমার ইচ্ছা পূরণ করে দেন অফিস, তুমি চাইলে সব ক্যান্সেল করে দেবো, ওকে? মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। তুতনি ইরফানের বুকে ঠেকানো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি মনে করুন আমার কি চাই, আপনি জানেন সেটা। ইরফান মায়রার দিকে চেয়ে ভাবতে লাগলো মায়রা কি চাইতে পারে সে বুঝতে পারছে না ঠিক। এই তো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত তো ঠিক ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মায়রা? বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না বাট ফ্লোর, তুমি কি বলো? মায়রা ইরফানকে ছেড়ে বেডের উপর পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই সব ভুলে যাবেন, তারপর একদিন আমাকেও। ইরফান ঝট করে মায়রাকে টেনে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা বেচারি একটু বুঝতে পারেনি ইরফান এমন তুফানের গতিতে কাছে এসে কেন মেয়েটি বুঝে পায় না। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। ডান হাত মায়রার চুলে ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পর ও মায়রার ছাড়া না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়, তবে ছাড়লো না মায়রাকে। দু হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে টেনে মায়রার দুপা
তার দুপাশে দিয়ে কোলে তুলে নেয়। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রাকে এভাবে নিয়ে হেঁটে গিয়ে ডিভানের উপর মায়রা সহ সে বসে পড়ে। ইরফানের কোলে বসে মায়রা নড়ে চড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মায়রাকে আরো শক্ত করে ধরে। বেশ অনেকক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দিলে মায়রা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। ইরফান মৃদু হাসল। মায়রার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, হিউনো বার্ডফ্লাওয়ার, আমি আমার বার্ডফ্লাওয়ারকে ডেলি 24 আওয়ারের প্রতি 1440 মিনিট অ্যান্ড প্রতি ৮৬,৪০০ সেকেন্ড ফিল করি। মায়রা ঢোক গিলল। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা মিনমিন করে ডাকে। শিশুওয়ালা। ইরফান মায়রাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, বউ, একটু আদর করি। মায়রা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসলো। মাথা তুলে মায়রার বন্ধ চোখে মুখে দৃষ্টি বুলায়। ইরফানের বা হাতের উপর মায়রা আধা শোয়া। ইরফান সোজা হয়ে মায়রাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকে মৃদু স্বরে বলে, আই এম ওয়েটিং ফর ইউ বার্ডফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি। মায়রা চোখ খিচে রাখলো। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল রেখে মৃদু স্বরে বলে, রেডি হয়ে নেবো, ফুচকা খাওয়াতে নিয়ে যাব। মায়রার সাথে সাথে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়ে নাসিমের সাথে দেখা করে বাড়ি চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি। তাই মায়রার মন খারাপ হয়ে গেছে। মায়রা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে, আপনার মনে আছে? ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রাকে ডিভানের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতে দু আঙ্গুলের সাহায্যে মায়রার নাক টেনে বলে, কিচ্ছু ভুলিনি আমি, ফার্স্ট রেডি হয়ে নাও। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রাকে ডিভানের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতে দু আঙ্গুলের সাহায্যে মায়রার নাক টেনে বলে। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফোনে ব্যস্ত হয় মায়রা। খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয় না। এরপর ইরফান মায়রাকে নিয়ে বেরিয়ে যায়। ইরফান মায়রাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মায়রা রেস্টুরেন্টে যাবে না। সে রাস্তার পাশের ফুচকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন বার্ডফ্লাওয়ার? মায়রা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা খাবো না, বাড়ি চলুন। কথাটা বলে মায়রা দু হাত আড়াআড়িভাবে গুজে রাখে। ইরফান স্টিয়ারিং এ ডান হাত রেখে ফোঁস করে শ্বাস ফেলে। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমি জেদি মেয়েদের লাইক করি না। মায়রা চোখ ছোট ছোট করে বলে, জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন, বুঝেছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। বাট আই ডোন্ট লাইক ইউ। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে অপর পাশের দরজা খুললে মায়রা বেরিয়ে আসে। এরপর ইরফান মায়রার হাত ধরে একটা ফুচকার দোকানে নিয়ে যায়। মায়রা 4 প্লেট ফুচকা দিতে বলে রাস্তার পাশে রাখা চেয়ারে বসলো। ইরফান মায়রার পাশে দাঁড়িয়ে রইল। মায়রা ইরফানের হাত ধরে বলে, আমার পাশে বসুন। ইরফান সাথে সাথে বলে। নো। মায়রা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার পাশে বসবেন না কেন আপনি? ইরফান উত্তর করে। এখানে না। মায়রা ইরফানের হাত ধরে বলে, আসুন, আমার পাশে বসুন বলছি। ইরফান আশেপাশে তাকিয়ে বলে। স্টুপিড, আমি যেখানে সেখানে বসি না। মায়রাও সাথে সাথে বলে। ইরফান হতাশা চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে টেনে তার পাশে চেয়ারে বসে মায়রা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে। জীবনে এসব জায়গায় বসেনি। বসা তো দূর, দাঁড়িয়েছে কিনা তাও মনে পড়ে না। আর এই স্টুপিড বউটার জন্য কত কিছু করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝে মায়রার সামনে একটা প্লেট বাড়িয়ে দিলে মায়রা প্লেটটা হাতে নেয়। একটা প্লেট ইরফানের হাতে দেয়, আর একটা পাশে চেয়ারে রাখে। তৃতীয় প্লেটটি থেকে মায়রা খাওয়া স্টার্ট করে। ডান দিকে ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রার প্রায় 5টি ফুচকা খাওয়া শেষ। অনেক ঝাল দিয়ে খাওয়ায় মায়রার চোখ মুখ অনেকটাই লাল হয়ে গিয়েছে, সাথে ঠোঁট জোড়া টকটকে লাল, যা চোখে লাগছে খুব। মায়রা আরেকটা ফুচকা মুখে পড়ে ইরফানের দিকে চেয়ে ইশারায় বলে, কি? ইরফান ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙ্গুল মায়রার ঠোঁট জোড়ায় রেখে মৃদু স্বরে বলে, আমি তোমার লিপস খেতে চাইবো। তখনই একটা ছেলে হাতে একটা ফুচকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে প্লেটটা নিতে বলে। মায়রা ইরফানের দিকে চোখ বড় বড় করে তাকায়। ইরফান বিরক্ত হলো। ডান হাত বাড়িয়ে ছেলেটার থেকে ফুচকার প্লেটটা নিলে ছেলেটা চলে যায়। ইরফান প্লেট দুটো তার পাশে চেয়ারে রেখে মায়রার দিকে চেয়ে বলে, ফার্স্ট ফিনিশড করো বার্ডফ্লাওয়ার, আই ওয়ান্ট টু ইট। মায়রা চেঁচিয়ে ওঠে। চুপ! ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়রা কাঁদো কাঁদো মুখ করে গলা নামিয়ে বলে, আপনি আসলেই একটা অশুভ লোক। আপনি কি আমাকে একটু খেতেও দিবেন না? এটা রাস্তা জানেন না আপনি? ইস, আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। কাউকেই মুখ দেখানোর প্রয়োজন নেই, আমাকে দেখলেই হবে, ফার্স্ট খাও। মায়রা মুখ ভেঙচি দিল। অসভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটা প্লেট নিয়ে ইরফানের সামনে একটা ফুচকা ধরলে ইরফান চোখ মুখ কুচকে বলে, আমি এসব খাই না। মায়রা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। জাস্ট দুটো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে, দেখুন, আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি, একদম নাক মুখ কুচকাবে না বলে দিলাম। এমন ভাব করেন আমি যেন গু খাচ্ছি। ইরফান দ্বিগুণ মুখ
কোচকায়, ধমকে বলে। এইসব বাজে কথা বলা অফ করবে তুমি? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুচকা খেলে কি হবে? মরিচ দেইনি সত্যি। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, সময় নষ্ট না করে হাঁ করলো, যেন মায়েরা একটা রিমোট একটুখানি আবদার করলো। অমনি ইরফান হাঁ করলো। মায়েরা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুচকা পুড়ে দেয়। ইরফানকে তার কি যে ভালো লাগে। ইরফানের অপছন্দের জিনিসগুলো সে একেবারে জায়গায়, দুইবার বললে ইরফান কি সুন্দর সব মেনে নেয়। ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো 1 প্লেট ফুচকা সব খাইয়েছে মায়েরা। ইরফান ফোনে মগ্ন ছিল, মরিচ ছাড়া দেওয়ায় বেচারা ধান্দাতে এতগুলো খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি। মায়েরা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফানের হঠাৎ খেয়াল আসতে মায়েরার দিকে তাকালো, এরপর মায়েরার হাতের প্লেটের দিকে তাকালো। খুব বুঝলো সব খেয়েই নিয়েছে সে। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে চেয়ে ছোট করে বলে, সরি। মায়েরা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামলে হেসে বলে, পুরো 1 প্লেট ফুচকা খাইয়েছি আমি আপনাকে, বুঝলেন তো? মায়েরা পারে না এমন কিছুই নেই। কথাটা বলে হাতের প্লেট রেখে আরেকটা প্লেট নিয়ে মায়েরার খাওয়া স্টার্ট করে। ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। মায়েরা সব ফুচকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মায়েরার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরা ইরফানকে এতগুলো ফুচকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাবসুলভ উৎফুল্ল মেজাজে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়। হঠাৎই ইরফানের কানে ভেসে আসে একটা বাক্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।